নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক মনীষ ঘটকের লেখা গল্প কাল নেমি। শুরু করি তাহলে। গল্পের নাম কাল নেমি। জোয়ান মরদ ডাকু যখন রেলে পা কাটা পড়ে কাজের বার হয়ে গেল, তখন এই এত বড় দুনিয়া তাকে বেঁচে থাকবার কোনো পথই বাতলাতে পারল না। অনেক ঘোরাফেরার পর শেষকালে সে সমত্ব স্ত্রীকে নিয়ে পটলডাঙার ভিখিরিপাড়া এসে খুঁটি গাড়ল। সেখানকার বাসিন্দারা স্থান দিতে তাকে কোনো আপত্তি করল না, কিন্তু ওই স্বামী স্ত্রী সম্পর্কটা বরদাস্ত করতে আদপেই রাজি হলো না। বললে, থাকবি থাক, কিন্তু স্ত্রী ফিস্ত্রি কেন বাবা? এখানে ওসব চলবে না, মুড়ি মিছরির এক দর হেতায়। শুনে ডাকুর মন এই শেষ আশ্রয়ের ওপরও বিমুখ হয়ে উঠল। বলল, শুনছিস তো ময়না? এরপর? ময়না বলল, আর কোথায় যাবি তবে? আজ 2 মাস তো সমস্ত পৃথিবী ঘুরে বেড়ালি, ঠাঁই পেলি কোথাও? মাথা গোঁজবার কুঁড়ে যখন মিলেছে একটা, তখন আর তোকে টোটো করে বেড়াতে দিচ্ছি নে। আমার কথা কি করবে ওরা আমার? সেজন্যে তোকে কিছু ভাবতে হবে না। ডাকু বলল, সব বুঝলাম, কিন্তু শুনলি তো, একে ওরা দলে ভারী, তার ওপর। থাম তুই, দলে ভারী? আমার কাটারি থাকতে ওই মরার দলকে ভয় করি আমি? স্ত্রীর শান্ত অনসংক্লিষ্ট মুখের দিকে চেয়ে দুমনাভাবে ডাকু বলল, থাক তবে, কিন্তু। আর কিন্তু করিস নে তুই। তারা থেকে গেল। কিন্তু তেলে জলে যেমন মেশ খায় না, স্বামী স্ত্রীর সম্বন্ধটুকু অটুট রেখে তারাও তেমনি দলের সাথে মিশে উঠতে পারল না। মেশবার জন্য ব্যস্ততাও তাদের বিশেষ ছিল না। ময়না ভোরে উঠে ডাকুকে নিয়ে গিয়ে রাস্তার মোড়ে বসে দিয়ে আসত, তারপর দলের সাথে পথে বেরিয়ে পড়ত। দুপুরে স্বামীকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে সন্ধ্যের আগেই আবার রেখে আসত। রাত 12টা-1টায় তাকে নিয়ে এসে দুজনে শুয়ে পড়ত। রোজকার রোজ এমনই কাটত। কারো সাথে ঘনিষ্ঠতা করবার সুবিধেও তাদের হতো না, ইচ্ছেও করতো না। নিজেরটা নিয়েই নিজেরা থাকত। হরিমতির ঘরের রতনা একদিন সন্ধ্যের সময় অনেকের সামনেই ময়নাকে জড়িয়ে ধরেছিল। ও পাড়ায় এসব নতুন ব্যাপার নয়, হামেশা হচ্ছে। কিন্তু ঠিক 2 সেকেন্ড পরে যা ঘটল, তার সাথে পরিচয় কারোরই ছিল না। 2 হাতে নাক চেপে ধরে ভুঁয়ে পড়ে রতনা গোঙাতে শুরু করল। ময়না কাপড় চোপড় ঠিক করে গম্ভীরভাবে নিজের ঘরের দিকে চলে গেল। রসিকতার জেরস্বরূপ নাক দিয়ে পোয়াটাক রক্ত বেরিয়ে যাবার পর রতন উঠে বসল। পটলা বলল, হয়েছিল কি রে? একটা মাগির হাতে মেরা বনে গেলি? কাতরাতে কাতরাতে রতন বলল, এমন আচমকা ঘুষি মারলে মারি তাল রাখতে পারলুম না, আর একেবারে নাকের ঠিক ডগাটায়। উফ! একটা বছর 8-এর মেয়ে বলল, থাক থাক, আর কথা কোস নে, অমন ষাঁড়ের মতো মরদ, লজ্জা করে না? তার দিকে একবার বিষ দৃষ্টিতে তাকিয়ে রতনা বলল, আচ্ছা বাবা, 1 মাঘে শীত পালায় না, আমিও দেখে নেব ও শালির ড্যামাক না ভাঙতে পারি তো। পটলা বলল, থাক, হয়েছে, এখন ঘরে যা তো, নাক যে রক্তারক্তি হয়ে গেছে। তীব্র দৃষ্টিতে ময়নার ঘরের দিকে তাকিয়ে রতন টলতে টলতে নিজের ঘরে ঢুকল। যে যার গর্তে ডুব মারল। এর মধ্যে ময়নার এক ছেলে হলো। ছেলে নিয়ে সে এমন মেতে উঠল যে সবারই কাছে বেজায় বেখাপ্পা ঠেকতে লাগল। দিনরাত যত্ন আত্তি, নাওয়ানো খাওয়ানো, কত কি।
স্বামী স্ত্রী দুজনেই রোজগারে বেরোনো ছেড়ে দিল। পুঁজিপাটা যা ছিল তাই ভেঙে খাওয়া চলতে লাগলো। খেদি পিসির দলে যে এটা খাপ খাবে না তাতে আশ্চর্য হবার কিছু নেই। যেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ মা কোনো সম্পর্কেরই অস্তিত্ব ছিল না। প্রতি সমস্ত মেয়েরই ফি বছর ছেলে হতো, একটি বছরও কামাই পড়ত না, কিন্তু ওই হওয়া পর্যন্তই। তারপর সেসব শিশুদের ছেড়ে দেওয়া হতো ওই ধর্মের নামে। দেখবার শোনবার কেউই থাকতো না, বেশিরভাগই মরত। যারা হঠাৎ বেঁচে যেত তারা 8-10 জনের মতো বন্ধনহীনভাবে বেড়ে উঠত। বাপ মার ঠিক ঠিকানা কেউ জানত না। তারা জানত দলের প্রত্যেকেই যেমন একা, তারাও তেমনি। মেয়েগুলোকে বয়স হওয়া মাত্র নেবুতলার মতন সব জায়গায় চালান করা হতো। দলের এ একটা মস্ত আয়। ছেলেগুলো পকেট কাটা থেকে হাতে খড়ি পেত, এই সেখানকার নিয়ম। এহেন জায়গায় ময়না যখন তার ছেলে নিয়ে ঢলাঢলি শুরু করল, তখন সবাইয়ের কাছেই সেটা বাড়াবাড়ি আদিক্ষেতা বলে মনে হলো। খেদি বললে, ঘেন্না ধরালে, এ কি ভদ্রলোকের ঘর না কিলো? সমস্ত মাগি কোথায় 2 পয়সা রোজগারের চেষ্টা দেখবি, তা না সোয়ামী সোয়ামী করেই গেল। আবার একটা কাঁচা খসেছে তো কি না গিয়েছে দেখো না। বলি তুই মরলে ও কি তোর ছেড়াত করবে? ময়না শুনত সবই, কিন্তু গায়ে মাখত না। ছেলে মাস 2-2.5 হলে তারা আবার রোজগারে বেরোতে শুরু করল। বুড়ি হরিমতির ময়নার ওপর একটু টান ছিল, সে থাকত ছেলের পাহারায়। একদিন সন্ধ্যাবেলায় সে রাস্তার মোড়ে ডাকুকে রেখে ফিরে আসছে। আস্তানার গেদোর ভেতরে পা দিতেই রতন এসে তার পথ আটকে দাঁড়ালো। কি বাবা, বড় যে তেজ ফলিয়েছিলে সেদিন। তারির গন্ধে চারিদিক ভরে গেল। ময়না বলল, পথ ছাড়। ফসকে ওটের ছা কম নয় তার হাঁ। মায়েরি, ছুবলে দিও না যেন। আজও কি ঘুষি চালাবে নাকি? বলে সে ডাকল, পটলা। ময়না তাকিয়ে দেখল সামনের ঘরটা থেকে আরও 2 জন নেমে এলো। তার ভয় হলো, কিন্তু সে ভাব চেপে সে বলল, কি চাস তোরা শুনি? বাবা, পথে এসো। গুটি গুটি ওই ঘরটিতে ঢুকে পড়ো তো জাদু, না বেজ্জত হবার শখ আছে? তীব্র দৃষ্টিতে তাদের দিকে চেয়ে কণ্ঠস্বর যথাসম্ভব মোলায়েম করে ময়না বলল, আচ্ছা একটু সবুর কর না তোরা। ছেলেটাকে ছেড়ে এইছি ঢেরক্ষণ, এক পাক তাকে দেখেই আমি চলে আসব। পটল বলল, যেতে দাও যেতে দাও, ছেলে দিয়ে কি হবে? ছেলে আর দেখতে হবে না। বেঁচে থাকলে অমন কত ছেলে হবে, ছেলের দুঃখ কি বাবা? রতন জড়িত স্বরে ছড়া কাটল, আমার সাগর পাড়ের ময়না, শিকলি বাঁধা রয় না, দেব চাঁদির গয়না, যাবার কথা কয় না। ছি মানিক, অমন কথা কইতে আছে? ময়না দেখল মহা বিপদ। একমাত্র সম্বল ছুরিখানা তাও ঘরে রয়েছে। খালি হাতে 3টে পশুর সাথে লড়া তো সম্ভব নয়। এধার ওধার তাকাতে তাকাতে হঠাৎ সে ছুট দিল। পটলা দৌড়ে গিয়ে তার কাপড় চেপে ধরল। কাপড় ছেড়ে দিয়ে সে আবার ছুটতে যেতেই রতন গিয়ে তার ওপর চেপে পড়ল। ভেলকি দেখাবার আর ঠাঁই পেলে না ধন, চলো দেখি এখন সুরসুর করে। কত ভেলকি জানো ওই ঘরের ভিতর দেখাবে, চলো। ময়না ঝাপটা ঝাপটি কাকুতি মিনতি অনেক করল, কিন্তু খিদে আর পশু লালসা ছাড়া যাদের আর সমস্ত বৃত্তি মরে গেছে, মিনতিতে তাদের মন ভিজবে কেন? 3 জনে তাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল। রাত হয়ে গেছে। ডাকু পথের ধারে বসে হয়রান হয়ে উঠেছে। ময়নার আসতে এত দেরি তো কোনোদিনই হয় না। আরও খানিকক্ষণ বসে অস্থির হয়ে শেষে সে লাঠিতে ভর করে উঠে দাঁড়ালো। তারপর একাই ঢিকোতে ঢিকোতে আস্তানার দিকে চলল।
সেখানে পৌঁছেই সে দেখল মহা হইচই বেঁধে গেছে। সামনেই একটা ঘরে অনেক লোক মিলে জটলা করছে। সে আস্তে আস্তে গিয়ে পাশে দাঁড়ালো। খেঁতি বলেছিল, তাই এতে আর দোষের কি হয়েছে বাছা? রত্নাকে তো ছুঁড়িরা পছন্দই করে, তোমার যেমন ছিষ্টি ছাড়া স্বভাব। ময়না এক কোণে এলিয়ে পড়েছিল। মাথার চুল উস্কো খুস্কো, মুখ শুকনো, চোখ 2 ইঞ্চি বসে গেছে। খেঁতি বলল, এখানে পড়ে থেকে আর কি করবে বাছা? ঘরে যাও। ডাকু কিছু অবুঝ নয়, সে এলে বুঝবে। তাও বলি, যেখানকার যা নিয়ম তা মানতে হবে তো। পেট চালাবার জন্যে পথেই বেরুতে হচ্ছে যখন, তখন কি আর স্বামী স্ত্রী ওসব ভরং চলে? ভদ্রলোকই করতে হলে তার ঠাঁই আলাদা। ঠিক ধরতে না পারলেও ডাকু মোটামুটি ব্যাপারটা বুঝল। সে নিঃশব্দে নেমে নিজের ঘরে চলে গেল। খানিক পরে ময়না ঘরে আসতেই সে বলল, তুই কিছু ভাবিস নে ময়না, দোষ আমারই। ময়না বলল, তুই একটা বিহিত করবি নে এমনি করে। 2 হাতে মুখ ঢেকে উপুর হয়ে পড়ে সে ফুঁপিয়ে উঠল। ডাকু উঠে তার কাছে এগিয়ে এসে বসল। একটু চুপ করে থেকে তাকে বুকে সাপটে ধরে লালসা জড়িত স্বরে বলল, তা হোক গে, থাকতেই হবে যখন হেতায়, তখন কি হবে ঘাঁটিয়ে? আয় তুই। ময়না অবাক হয়ে তার দিকে তাকালো। তার মুখে মরমের দরদের ছাপ একটুও নেই, আছে কেবল তপ্ত ভুখের জ্বালা। মত্ত পশুর মতো 2 চোখ জ্বলছে। রত্না তো, আর কেউ ছিল? বলে ডাকু তাকে কোলের ওপর টানতেই সে গা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর এক হাতে চোখের জল মুছে আর এক হাতে গায়ের কাপড়টা টেনে সে দরজার কাছে এসে দাঁড়ালো। অস্ফুট শুষ্ক গলায় ডাকু বলল, কোথা চললি ময়না? রত্নার কাছে। সে চলতে শুরু করল। যেতে যেতে সে শুনতে পেল ডাকু বলছে, দোহাই তোর ময়না, একটিবার আসিস রেতে। মনীষ ঘটকের লেখা কালনেমি গল্পটি এখানে শেষ হলো। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।